সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে পরম পূজ্যপাদ আচার্যদেবের সঙ্গে ঘটে যাওয়া একটি আশ্চর্য ঘটনা নিয়ে আলোচনা করব। একটি অত্যন্ত শিক্ষিত ছেলে যে হঠাৎ গিয়ে জানালো যে সে আচার্যদেবকে স্পর্শ করতে চায়। তা শুনে আচার্যদেব কি বললেন সেই বিষয়টি আজকে আমার এই ভিডিওতে থাকবে। সে ছেলেটি বলে তাতেই নাকি তার আশীর্বাদ হবে। এবারে আচার্যদেব তাকে কি বললেন শুনুন সেই কথা। একটি যুবক ছেলে সেও আচার্যদেবের আশীর্বাদ চায়। এইবারে আচার্যদেব সবাইকে বুঝিয়ে দিলেন আশীর্বাদ কি এবং কি করতে হবে। আসানসোল থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টে পাঠরত এক যুবক এসেছে। সরাসরি পূজ্যপাদ আচার্যদেবকে জানালো সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে চায়, যাতে তার পড়াশোনায় উন্নতি হয় ও বাড়িতে বাবা মা সবাই যেন ভালো থাকেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে? আমাকে বলো তো, আমাকে স্পর্শ করলেই তুমি আশীর্বাদ পাবে, দূরে থাকলে পাবে না, তোমাকে কে বলল? তোমার তো নিশ্চয়ই একটা যুক্তি আছে, যে কারণে তুমি মনে করো যে কাছে এসে স্পর্শ করলেই কাজ হয়ে যাবে। সেটা কি আমাকে বলো তো, যুক্তি দিয়ে বোঝাও তো। এইবারে যুবক ছেলেটি বলছে, আগে আপনার একটা পজিটিভ পাওয়ার আছে। আমি যদি স্পর্শ করতে পারি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি ভালোভাবেই হয়ে যাবে। এটাই আশীর্বাদ। পরম পূজ্যপাদ আচার্যদেব এবারে মধুর হেসে বলছেন, পাওয়ার শুধু আমার মধ্যেই আছে, তোমার মধ্যে নেই কে বলল? যদি আমার মধ্যে সেই পাওয়ার আছে বলে তোমার মনে হয়, তবে সেটা যেরকম প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে পাওয়া সম্ভব সেটা তোমাকে করতে হবে, তবে তুমিও পাবে। ঠাকুর একা আমাকে দিয়ে গেছেন, তোমাকে দেননি কে বলল? আর আশীর্বাদ কাছে এলে বেশি, দূরে থাকলে কম, এটা আমি মনে করি না। আমি মনে করি আশীর্বাদ মানে একটা কায়দা, যেটা রপ্ত করতে হয়, যেটাকে বলে অনুশাসনবাদ। প্রত্যেকটা জিনিসের একটা অনুশাসনের মধ্য দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয়। ধরা যাক দুধ থেকে ক্ষীর হতে গেলে তাকে একটা অনুশাসনের মধ্য দিয়ে যেতে হবে। দুধকে ছানা করতে হলে তার আলাদা একটা অনুশাসন বাদ আছে। দুধকে দই করতে হলে তার আলাদা অনুশাসন বাদ আছে। তাহলে এই অনুশাসনটাই আশীর্বাদ। আশীর্বাদ তো কোনো ম্যাজিক নয়। পড়াশোনাটাও একটা অনুশাসন। প্রথমে দেখতে হবে আনন্দ পাও কি না। যদি পাও তবে আর্টিফিশিয়াল ভাবে হলেও পড়াশোনার সাথে অ্যাটাচড হতে পারবে। যদি বিষয়টা অ্যাটাচড হও তবে মনোযোগ আসতে শুরু করবে। ধরা যাক একজন চোর চুরি করছে। সে ধরা পড়ার ভয়ে সাধু সেজে বসেছে। ফলে কেউ তাকে ধরল না। তখন তার মনে প্রশ্ন জাগলো, সাধু সেজে যদি এত সুবিধা হয় তবে সাধু হলে না জানে আরো কত ভালো হবে। এই ভেবে ভেবে সে সাধু হয়ে গেল। তাই পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হলেও ভালো। তাই বলছি, প্রথমে পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হওয়ার কথা। খেয়াল রাখবে মন যেন ট্র্যাক চেঞ্জ না করে, বারবার যেন অন্যদিকে না যায়। ফুল ফোকাসটা পড়াশোনাতেই রাখতে হবে। এই জন্য ফলের আশা করে পড়া নয়। গীতায় বলেছে, মা ফলেষু কদাচন। ফলের কথা চিন্তা করে পড়া নয়, তাহলে তোমার প্রিপারেশনটা মন পূর্ণভাবে থাকবে না। যা পড়বে প্রথম দিন সেটাই আবার দ্বিতীয় দিন আবার সপ্তম দিনও পড়বে। এভাবেই পড়লে দেখবে তুমি পারছো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ছেলেটিকে স্নেহ ভরে মধুরভাবে সুন্দর করে বুঝিয়ে বললেন যে কিছু পেতে হলে কারো হও, পাও। ঠাকুরের এই কথাটি মেনে চলতে হবে।
বিধিমাফিকভাবেই করতে হবে সবকিছু। তাহলে তুমি যা চাও তাই পাবে। যা হতে চাও তাই হবে। সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং ছেলেটি শ্রী শ্রী আচার্যদেবের কথায় সন্তুষ্ট হয়ে খুব খুশি মনে আচার্যদেবকে প্রণাম করে বিদায় নেয়। আবার কলকাতা থেকে এক দম্পতি 20 বছরের ছেলেকে নিয়ে প্রথমবার আশ্রমে এসেছেন, দেওঘর আশ্রমে। তারা প্রণাম ছেড়ে জানালেন যে তাদের পুত্রের জন্মদিন আজকে। আচার্যদেবের কাছে আশীর্বাদ চান। ছেলেটি যেন একটু শান্তশিষ্ট হয়ে মানুষ হয়ে ওঠে। বড় যে দিচ্ছে কোনো কথা শুনে না, নিজের ভালো মন্দ বোঝে না ইত্যাদি আচার্যদেবের কাছে তার বাবা মা নিবেদন করল। সব শুনে এবারে আচার্যদেব বললেন, ও নিজের বুদ্ধিতেই নিজেকেই নিজের জীবনের প্রধান বলে মনে করে। আমি কি চাইছি, আমি কি ভাবছি, এটাই বড় কথা। ঠিক এইটাই কারণ, যে কারণে যখন তখন ও বাবা মার সাথে অন্যায্য আচরণ করে বসে। বাবা মা আবার সন্তানের প্রতি অগাধ ভালোবাসা। প্রায়ই তারা বলে থাকেন ছেলে একটু দুরন্ত চঞ্চল, এ বয়সটাই এই রকম ইত্যাদিও বলে থাকেন। কিন্তু তা নয়, ও নিজে যে গাছে বসে আছে সে গাছের ডালই কাটছে। এরপর তিনি সেই ছেলেটির উদ্দেশ্যে আবার বললেন, শোনো, আজ তোমার বাবা মা তোমাকে ভালোবাসে, তুমি তার ব্যবহার করছো, কিন্তু একদিন তুমি বাইরের কারোর সাথে এই আচরণ করবে। তুমি বিয়ে করে এনে বউয়ের সাথে এই আচরণ করে দেখবে, সোজা থানা পুলিশ হয়ে যাবে। কাজের জগতে যাও। একদিন একটা মুহূর্তের মেজাজ তোমাকে চাকরি থেকে বার করে দিতে পারে। তাহলে বাবা মা তোমার ভালোবাসছেন বলে তুমি তার অসৎ ব্যবহার করছো? ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আবেগ। দেখো, তারা এত কিছু সত্ত্বেও তোমাকে ভালোবাসছেন। তারা আশা দেখেন তুমি বড় হবে, দায়িত্ব নেবে। তোমার 20 বছর বয়স হয়ে গেল, এখনো তোমার সমস্ত কাজ তোমার বাবা মা করে দেন। তুমি ভেবে দেখো তো, তুমি তাদের জন্য কি করো। জীবন দর্শনটা যতক্ষণ না বদলাচ্ছে কিছুতেই বড় হবে না। বয়সের সংখ্যাটা 12 থেকে 20 হয়ে গেল, এবার 40-এ পৌঁছে যাবে। জীবনের করি কোনো পরিবর্তন হবে না। আগে নিজেকে নিয়ে ভাবো, নিজের অবস্থানটা দেখো। ছেলেটি অধঃপতনে নিচের দিকে তাকিয়েছিল। পরম পূজ্যপাদ আচার্যদেবের এই রকম স্নেহভরা কথা শুনতে শুনতে কখন যে সে দুর্বাঘাসের মতো তার মাথা তুলে আচার্যদেবের দিকে তাকিয়ে আছে তা সে নিজেই জানে না। শাসন যে এমন সত্য হয়, এমন মিষ্টি হয়, রূঢ় বাস্তব জীবন নীতি যে এত সুকঠিন হয়ে উঠতে পারে, তা সে কোনোদিন শুনেছিল কিনা কে জানে। হয়তো কোনোদিন শুনেইনি। তাই 20 বছর পার করে তার জীবনের এমন সৌভাগ্য এলে যে সে আচার্যদেবের কাছে তার জীবনের বড় হয়ে ওঠার যে জীবনশৈলী শুনল, এবং সে মন দিয়ে শুনে সে আচার্যদেবের কাছে প্রণাম করে নিবেদন করে চলে গেল, সে সন্তুষ্ট হলো। এইভাবে বর্তমান আচার্যদেব বুঝিয়ে দিলেন, প্রত্যেকটা ছেলে মেয়ে সবাইকে বুঝিয়ে দেন কি করলে কি হয়, কোথা থেকে কি হয়, এবং যা করলে যা হয় তা বিধিমাফিক করার মধ্য দিয়ে ঠাকুর যে সবাইকে আশীর্বাদ করে রেখেছেন। বিধিমাফিক করলে সবাই তার আশীর্বাদ পেতে পারে, সেটাই স্বাভাবিক, তা তিনি বুঝিয়ে দিলেন। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আমার রানন্দিত জয়গুরু। আর একটি বিশেষ কথা, আজকে হচ্ছে মাসের 1 তারিখ। আমরা যারা সৎসঙ্গী আছি, আমাদের প্রত্যেকেরই প্রার্থনার সময়টা কিন্তু পরিবর্তিত হয়েছে। যে যে স্থানেই থাকুন, তারা তাদের স্থানের সাথে ঠাকুরবাড়ির দেওয়া নির্দেশ মতো টাইম অনুযায়ী মিলিয়ে প্রার্থনা করবেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।